দর্শক স্বাগত জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্টস ডিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আপনাদের সাথে আছি আমি তামান্না খন্দকার। আজ 21শে ফাল্গুন শুক্রবার 1432 বঙ্গাব্দ। আজ আমরা আড্ডা দিব একজন কবি ও সঙ্গীত বিশেষজ্ঞর সাথে। আমাদের সাথে আছেন আসলাম আহসান। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভীষণ ভালো আছি এবং আমার হাতে আছে শতবর্ষের সেরা বাংলা গান আর সাথে আছেন সঙ্গীত বিশেষজ্ঞ। গান নিয়ে গবেষণাটা কিভাবে শুরু হলো? গান আসলে গবেষণা কি, আসলে আমি শ্রোতা, মূলত শ্রোতা। একসময় গাইতে ইচ্ছে করেছে, পরে ভেবেছি যে না, সবাইকে সব হতে হবে এমন না। গান গাইতে না পারা বা না গাওয়াটা বোধ হয় আমাকে গানকে আরো গভীরভাবে ভালোবাসার দিকে নিয়ে গেছে। গান কিভাবে লেখা হয়, কে সুর করেন, কোথায় রেকর্ডিং হয়েছিল, তার কি কোনো প্রেক্ষাপট ছিল, তো এগুলো খুঁজতে গিয়ে আমার নিজের প্রয়োজনে, আমার তৃষ্ণা, কোনো প্রয়োজন থেকে না। বাজারে ঘুরেছি, দেখি কিছুই নেই। কাউকে জিজ্ঞেস করলে হাঁ করে তাকিয়ে থেকে অবাক হয়, বিরক্ত হয়। কিন্তু আমার মনে হয়েছে এটা একটা বড় ক্ষেত্র হতে পারে। তো এই একটু একটু করে বিন্দু বিন্দু করতে করতে সিন্ধু হয়ে গেছে। প্রচুর ইনফরমেশন আমার কাছে জমা হলো। পরে মনে হলো না, এটা একটা বই হতে পারে। একটা না, আসলে হয়তো আপনার মতো আরো অনেকেই এই গানগুলো কবে লেখা হয়েছে, কবে রেকর্ড হয়েছে সেটা খুঁজবে। আমি যেভাবে রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, লাইব্রেরিতে ঘুরেছি, আমি চেয়েছি আরো একজন মানুষ যেন তার জার্নিটা একটু সহজ হয়ে যায়। একদম। আপনি বলছিলেন যে আপনার যে গানগুলো আপনি শুনতেন, আপনার ভালো লাগতো, সেগুলো আপনি কালেক্ট করেছেন এবং এই বইয়ে সেগুলো লিপিবদ্ধ করেছেন। এটা একটা উল্লেখযোগ্য অংশ, সব তো অবশ্যই নয়। আমার হাজার হাজার গান কালেকশন আছে, প্রায় ৫-৬ হাজার তো হবেই। বাংলা, উর্দু, হিন্দি, ইংরেজি, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, গীত, গজল, রবীন্দ্র নজরুল তো আমাদের প্রাণের মানুষ, পঞ্চকবির গান তো আছেই। এই সাহিত্য মণ্ডিত সমুদ্রে আসলে এটা খুব অল্পই বলা যায়, অল্প, ৭০০ সামান্য বেশি গান এখানে আছে। এমন কি হয়েছে যে এই গানগুলো আপনার ভালো লেগেছে, ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, কিন্তু সেই প্রেক্ষাপটটা আপনি কালেক্ট করতে পারেননি? যেমন আমি গণসঙ্গীত থেকেই একটা উদাহরণ দিই। যেমন শুভ হোক জন্মদিন নেলসন ম্যান্ডেলাকে নিয়ে যে ফকির আলমগীরের যেই গানটা 1990 সালে, নেলসন ম্যান্ডেলা তখন জেলে বন্দি, সেই দিন তার জন্মদিন বিশ্বব্যাপী যারা মানুষ, সচেতন মানুষ আন্দোলন করেন, পালন করা হচ্ছে। এবং ফকির আলমগীর ভাবলেন যে আমরা এটাকে সেলিব্রেট করবো, তার গান দিয়েই তাকে স্মরণ করবো। তখন এই সেজান মাহমুদ এই গানটা লেখেন এবং তিনি ঢাকার রাজপথে এই গানটা প্রথম গেয়েছিলেন। পরবর্তীতে এটা রেকর্ড হয়েছিল। এরকম অজস্র গল্প আছে, এই গল্প দিয়ে একাধিক সিরিজ করা যাবে, গানের পেছনের গল্প। আপনি তো একাধারে কবি, কবিতা লেখেন। হ্যাঁ, একাধারে কবি না বলে আমি বলতে চাই আসলে ভেতরে আমি একজন কবির সত্তাই লালন করি, কিন্তু লেখালেখি আমাকে নানা দিকে নিয়ে গেছে। আমি এই পরিচয়টাতে আনন্দ বোধ করি। সঙ্গীত বিশেষজ্ঞ, সঙ্গীত বিশেষজ্ঞ না বলে সঙ্গীত রসিক বললে আমার ভালো লাগে। সঙ্গীতটা আমার আনন্দের উৎস, প্রেরণার উৎস। গবেষণা তো করছি, আরো করতে চাই। আপনার একটা গল্প আছে, পেন্সিলে লেখা চিঠি। পেন্সিলে লেখা চিঠিটা কি আপনি লিখেছিলেন নাকি আপনাকে কেউ লিখেছিল? এটা তো আমার এখন পর্যন্ত প্রকাশিত একমাত্র কবিতার বই, যদিও কবিতা দিয়েই আমি শুরু করেছি লেখালেখি। বই আকারে এসেছি 2024 সালে। ওই বইয়ের শিরোনাম পেন্সিলে লেখা চিঠি। আপনি জানতে চেয়েছেন যে এই চিঠিটা আমি লিখেছিলাম না আমাকে লিখেছিল, বা আদৌ পেন্সিলে লেখা চিঠি কথাটার মানেটা কি, এটাই তো আপনারা জানার বিষয়। এই কথাটা আমি কাউকে সেরকম করে বলিনি, আজকে আপনি প্রশ্ন করলেন। আসলে আমি লিখিনি, আমাকে কেউ একজন লিখেছিল, সেটা পেন্সিলেই লেখা ছিল। চিঠিটা আমি খুব কষ্ট হয় যত্ন করে সাজিয়ে রাখিনি, কিন্তু আমার এখানে রয়ে গেছে, থাকবে। একটা সুপ্ত অনুভূতি, তাই না? সুপ্ত এবং জাগ্রত একই সঙ্গে। তিনি কি জানেন যে তার সেই পেন্সিলে লেখা চিঠিটাই আপনার একটা বইয়ের নাম হয়ে গেছে? আমার মনে হয় জানে না, জানলে কি হতো তা জানি না, বোধহয় ভালোই হতো, আবার নাও হতে পারে, জানেন না। আমরা চাইবো তিনি এই প্রোগ্রামটা তার কাছে পর্যন্ত পৌঁছে যাক এবং তিনিও জানুক, তিনি বুঝুক, তিনি এটা লালন করুক, এটা তার ভিতরে একটা সুপ্ত অনুভূতি জাগ্রত হোক যে আপনি তার সেই চিঠিটা খুব যত্ন করে রেখেছেন। যত্ন করে রেখেছে এবং আমার একটা বইয়ের শিরোনাম হয়ে থেকে গেছে, থেকে যাবে। যারা কবিতা এবং পরবর্তীতে আমাদের কাছেও সেটা থেকে যাবে, সেই বাসনা থেকেই তো লেখা। এই যে কবিতাও লিখেছেন, গল্প, এই যে গান নিয়ে এটা লিখেছেন, এত বিস্তর অনেকগুলো গান লিখেছেন, কখনো মনে হয়নি যে কোনো এক কেন্দ্রিক থাকা উচিত? আপনি ভেবে এখনো এই গান নিয়ে গবেষণা করছেন? আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা ফোকাস ঠিক রাখা উচিত। যারা নানান দিকে যান, ফাইনালি মানুষ তাদেরকে আইডেন্টিফাই করতে পারে না, তিনি আসলে কে, তিনি আসলে কোন অঙ্গনের।
কারণ কবিতা এবং সঙ্গীত বিশেষজ্ঞ দুটা একদম মানে ভাবাই যায় না। একসাথে আসলে আমি কখনো দেখিনি হয়তো। আপনি ঠিকই বলেছেন। এই প্রশ্নটা আমাকেও বিব্রত করে এবং আমারও মনে হয় যে কোনো একদিকে হওয়া উচিত, দৃষ্টিটাকে ফোকাস করলে নিতে এবং দিতে সুবিধা হয়। তো আমি এটাকে সাংঘর্ষিক মনে করি না। কবিতা লেখা এবং সঙ্গীত চর্চা একই ব্যক্তি হতে পারে, তবে আলাদা হলে ভালো। মানে যে কবিতা প্রেমী সে সঙ্গীত প্রেমীও হতে পারে। আমি বলছিলাম যে আমার একটা লাইন, এই যে কবিতা আমার ঘরণী, প্রেয়সী আমার গান। আপনি কাকে গুরুত্ব মনে করতেন? প্রেয়সী গুরুত্বপূর্ণ। ওইকে তো কি আর লাবণ্যের মতো আর কি, অমিতের কাছে যেরকম দুজনেই গুরুত্বপূর্ণ, আমার কাছেও তাই। গান আর কবিতাকে আমি আলাদা করে দেখি না। অনেকদিন ধরে লেখালেখি করছেন, সে সময়ে যারা পাঠক, আজকে যারা পাঠক, এই পাঠক শ্রেণীর মধ্যে মতভেদ, পার্থক্য, এটা কিরকম দেখছেন, কিভাবে উপলব্ধি করছেন? পার্থক্য কিছুটা হয়েছে, প্রযুক্তির একটা প্রভাব পড়েছে। মানুষ আগে সরাসরি বই পড়তো, এখন পিডিএফ পড়ে, অনলাইনে পড়ে, ফেসবুক পড়ে। সবাই ধরে নেয় যে এটা তো এক ধরনের পড়াই। আমিও দ্বিমত করি না, পড়ার সঙ্গে থাকাটাই গুরুত্বপূর্ণ। তবু ওই যে স্থিতধী হয়ে পড়া, ধীরস্থির হয়ে পড়া। আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি। আমার প্রথম বই হচ্ছে সঙ্গীত বিষয়ই ছিল, এটা সুরের ইন্দ্রধনু, 2012 সালে বের হয়। ওইটা পড়ে একজন চিঠি লিখেছিলেন একজন পাঠক আমাকে, সেই সূত্রে তার সঙ্গে আমার দীর্ঘ বন্ধুত্ব, এখনো বন্ধুত্ব আছে। তখন ইমেল অত সুলভ না, ফেসবুক এসেছে, আমি ফেসবুক ব্যবহার করি না তখন, এখনো খুব কম ব্যবহার করি। এই যে অনুভূতিটা এই যুগে কোনোদিন সম্ভব নয়। কেউ কাউকে চিঠি লিখবে না, আপনার এই বইটা আমরা ভালো লিখেছে, বড়জোর ফেসবুকে যুক্ত হয়ে একটা লাইক দিবে, কমেন্ট দিবে, ফুরিয়ে গেল। তো পার্থক্য একটা ঘটে গেছে আমার মনে। বই মেলায় এসেছি, বই মেলা নিয়ে বই নিয়ে আড্ডা দিচ্ছি, বই মেলাতে আপনার বইও প্রকাশিত হয়েছে। এই বই মেলায় যারা আসছেন, যারা দর্শক আসছেন, তাদেরকে আপনি কি বলতে চান? আমি বলবো বইয়ের কাছে আমাদের আসতেই হবে, বইয়ের কাছে আসতে হবে, বই কিনতে হবে, বইকে বুঝতে হবে। বইয়ের পৃষ্ঠা, পৃষ্ঠা মানে তো পাতা, পাতা মানে পত্র, পত্র মানে চিঠি। আমাকে লেখক একটা বার্তা দিতে চান, আমি কান পেতে রইল, সেই বার্তাটা আমরা শুনবো না। বই তো কিনতে হবে। বইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তো আমরা জীবনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফেসবুকে আমরা থাকবো, ফেসবুক বইয়ের বিকল্প না, এটা আমাদের মনে রাখতে হবে। বর্তমানে দেখা যায় যে পার্শ্ববর্তী দেশ হিন্দি গান, তারপরে ইংরেজি গান সবই শোনা হয়, সবই মানুষ দেখা যায় বেশি শোনে। বাংলা গানের গুরুত্ব কি আগের চেয়ে কমে গেছে? বাংলা গানের গুরুত্ব কমেছে আমি মনে করি না, কিন্তু আমি মনে করি আমাদের নিজস্ব উৎকর্ষে শ্রোতাও কমেনি। আমি এইভাবে দেখি ব্যাপারটা, আমাদের নিজস্ব উৎকর্ষ আমরা বাড়াইনি। যদি না বাড়াই, যদি কম্পেয়ার করতে থাকি, তুলনাও করতে থাকি, এগুলো বেশি শুনছে, আমাদেরটা শুনছে না কেন? আমি বলবো আমাদের প্রস্তুতির জায়গায় ঘাটতি আছে। তবুও সংস্কৃতি, অপসংস্কৃতি, দেয়াল কাটা তার, এটা ওটা প্রশ্ন নানা তুলে, আমি সেটা তুলব। আমি বলবো আমি কি ভালো গান উপহার দিচ্ছি? যদি দেই, শ্রোতার অবশ্যই শুনবে, আর শ্রোতার নিজস্ব প্রস্তুতির একটা জায়গা থাকে। বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? বইমেলা থেকে প্রত্যাশা খুব বেশি না। সবাই বই কিনতে আসবে সেটা আমি বলবো না, ঘুরবে, যে ঘুরে ঘুরে দেখছে, ছবি তুলছে, আমি মনে করি বইয়ের সঙ্গেই তো তুলছে, বইয়ের সঙ্গেই থাকছে। তবু বলবো যারা নতুন লেখক আছেন তাদের বই দেখতে হবে, পুরনো যারা লেখক আছেন, ক্লাসিক লেখক আছেন, তাদের বই পড়বো। সব মিলিয়ে বইয়ের সঙ্গে যেন আমরা থাকি, বইকে যেন বাংলা ভাষার সাথে শুধু পৃষ্ঠা হিসেবে যেন না দিই, সেটা যেন ধারণ করি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আরো বেশি ধন্যবাদ এই জন্য যে আপনি বাংলা গান নিয়ে গবেষণা করছেন। বাংলা গান নিয়ে গবেষণা করতে চাই, কবিতা লিখি, অন্যান্য ধারার লেখাও লিখবো, কিন্তু গানটা আমার একটা বড় জায়গা হিসেবে থেকে যাবে। আপনার সাথে কথাগুলো আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বই মেলা প্রাঙ্গণ থেকে। আমি তামান্না খন্দকার ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, টিবিএস এর সঙ্গেই থাকুন।